সিনিয়র শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আর বাসায় অবস্থান করতেছো। বাসায় অবস্থান করে পড়াশোনার কাজ তোমরা চালিয়ে যাচ্ছ। আমি গত 2 দিনেই তোমাদের ন্যারেশনের ব্যাপারে আলোচনা কথা বলেছি, যেখানে প্রথম দিন অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর কথা বলছি, পরের দিনে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর কথা বলেছি। আজকে আমি কথা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, তাহলে এটা আসলে বুঝতে হবে যে সেন্টেন্সটা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝায়, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু আমি অর্থ জানি না, কিন্তু আমাকে স্ট্রাকচার জানতে হবে। তাইলে স্ট্রাকচার দিয়ে বোঝা যাবে যে আমার এই সেন্টেন্সটা ইম্পারেটিভ কিনা। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকে, ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট না থেকে ভার্ব দিয়ে শুরু হয়, কিংবা লেটের পর অবজেক্ট ফর্ম থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স আমি একটা বাক্য লিখেছি এখানে, হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক। আমি অর্থ জানি যে ডু দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটি করো, অর্থ জানি। আবার এও স্ট্রাকচার জানি যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে সাবজেক্ট নাই, তাহলে এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি সেইটার পরিবর্তন করেছিলাম, পরিবর্তন করে টোল্ড লিখেছিলাম। আজকে তারপরে ইন্টারোগেটিভের গলায় পড়ছিলাম যে আস্কড, কিন্তু আজকে এই সেইটার পরিবর্তে তোমাকে লিখতে হবে রিকোয়েস্টেড। কখন? যদি এটা দ্বারা অনুরোধ বোঝায়। তারপরে কি লিখবো? অর্ডার। কখন অর্ডার লিখবো? যদি ওটা দ্বারা আদেশ বোঝায়। তারপরে আসি, তাহলে অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড আসলো, আর আদেশ বুঝালে অর্ডার আসলো। ঠিক এই রকম ভাবে অনেক সময় অবশ্য অর্ডারের জায়গায় কমান্ডেড বলা যেতে পারে। ওই জিনিসটা দ্বারা যদি তোমার চাহিদা বোঝায়, দাবি বোঝায়, তাহলে ডিমান্ডেড হতে পারে। আচ্ছা, তারপরে তোমার কিংবা ওয়ান্টেড আমি লিখতে পারি। যাই হোক, আমি এখন দেখতেছি যে ডু দ্য ওয়ার্ক এই শব্দটি দ্বারা আমি দেখতেছি কাজটা আমাকে মনে হয় আদেশ করছে, যে হি সেড টু মি, সে আমাকে বললো ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আবার স্বাভাবিকভাবেও মনে হয় যে কাজটা করো, সেই ক্ষেত্রে আমি কিন্তু টোল্ড ব্যবহার করতে পারি, টোল্ড ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম যে আগে ব্যবহার করেছিলাম টোল্ড, পরে ব্যবহার করলাম আস্কড, আজকে ব্যবহার করতেছি রিকোয়েস্টেড, অর্ডার, টোল্ড, কিংবা ডিমান্ডেড, কিংবা ওয়ান্টেড। এই জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারলাম। তা এটা আজকে করি, করলে আমরা বুঝতে পারবো জিনিসটা। তাহলে এখানে লিখলাম আমি হি অর্ডার অথবা টোল্ড। অর্ডার মানে আদেশ বুঝাইলো, এই জন্য অর্ডার। আর এমনিতেই কাজটা করতে বলতেছে, সেক্ষেত্রে টোল্ড মি। কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি লিখেছি দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি লিখেছি ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। তারপরে আমি আজকে যেটা লিখতেছি ইম্পারেটিভে, যদি এটা দ্বারা হা বোধক বোঝায় তাহলে টু, যদি না বোধক বোঝায় তাহলে নট টু। টু লেখার পরে আমি ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব ডু দা ওয়ার্ক। ব্যাস, তাহলে হি অর্ডার্ড অথবা টোল্ড মি টু ডু দা ওয়ার্ক। কোন কারণে যদি ডু দা ওয়ার্ক অ্যাট ওয়ান্স কথাটা বলা থাকে, মানে এক্ষুনি কাজটি করো, তাহলে কিন্তু টোল্ড দিলে আর হবে না।
কারণ এই অ্যাট ওয়ান্স কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাকে কাজটা করতে বলেছে, আদেশ করেছে, যার কারণে তখন আমি এটা অর্ডার ব্যবহার করব। হি অর্ডারড মি টু ডু দা ওয়ার্ক। বুঝে গেছি জিনিসটা? এখন আরেকটা বাক্যে আমরা যাই। বাক্যটাই হলো the teacher said to me, do not tell a lie. Do not tell a lie. The teacher said to me, do not tell a lie. তাহলে এই যে এই বাক্যটা আছে do not tell a lie অর্থাৎ রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের অর্থ আমাকে বুঝতে হবে। এই রিপোর্টেড স্পিচের অর্থটা যদি আমি বুঝি তাহলে এটা পরিবর্তন করতে পারবো। do not tell a lie এটা কিন্তু আদেশ হতে পারে, অর্ডার হতে পারে, কিন্তু do not tell a lie দ্বারা আমার কি বুঝাইছে? এটা উপদেশ বুঝাইছে। তাহলে উপদেশ বুঝালে অ্যাডভাইস, আমি অবশ্য আগে বলি নাই এটা, দ্য টিচার অ্যাডভাইস অথবা অর্ডার মি, যেহেতু নেগেটিভ বাক্য আছে আমি এই কমা ইনভার্ট কমা তুলে দিয়ে লিখবো নট টু। আবোধকের বেলা টু, না বোধকের বেলা নট টু। টেল এ লাই। আশা করি বুঝে গেছে। আরেকটি বাক্যই আমরা যাচ্ছি ইম্পারেটিভে। সাবিনা said to me, please give me your pen. Please give me your pen. এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যেহেতু প্লিজ কথাটা আছে তাহলে স্পষ্ট ভাবে বুঝা যাচ্ছে আমাকে অনুরোধ করছে, যার কারণে রিপোর্টিং ভার্ব সেড টু আমি পরিবর্তন করে এখানে লিখবো রিকোয়েস্টেড। তাহলে কি লিখতেছি? সাবিনা রিকোয়েস্টেড মি, এটা যেহেতু হাবোধক তাহলে আমি লিখলাম টু, ভার্ব থেকে শেষ পর্যন্ত, ভার্ব হচ্ছে মূল ভার্ব গিভ। এখন আছে কি মি, মি কোন পার্সন? মি মানে আমাকে, আমি তো ফার্স্ট হবই আর কি। মি ফার্স্ট পার্সন, কি অনুযায়ী পরিবর্তন হবে? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। সাবজেক্ট কি আছে? সাবিনা। আর মিটা কি? অবজেক্ট। সাবিনার অবজেক্ট হলো আর। তারপরে আসি ইওর। ইওর কোন পার্সন? ইওর অর্থাৎ তোমার, ইওর অর্থাৎ তোমার সেকেন্ড পার্সন। তাহলে কি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ইওরটা কি আছে? পসেসিভ ফর্ম, তাহলে মিটা পসেসিভ ফর্মে হয়ে যাবে। মির পসেসিভ হলো মাই পেন। তাহলে আমরা আবারও একটা জিনিস বুঝলাম, এখানে টেন্সের পরিবর্তন হলো না কিন্তু আমার পার্সনের পরিবর্তন হয়ে গেল। আর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে যদি হা বোধক হয় তাহলে টু, না বোধক হলে নট টু। জিনিসটা খেয়াল রাখতে হবে। অবশ্য নট টু না লিখে আমরা টু ব্যবহার করি, এখানে ভার্বের পরিবর্তন করি করতে পারি আর কি। সহজ নিয়ম যেটা সেটাই আমি তোমাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম কি এই যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে। যদি এটা অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড, যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার, হ্যাঁ। তারপরে যদি সাধারণ অর্থে উপদেশ যদি বোঝায়
তাহলে সেখানে আমরা দেব অ্যাডভাইস। যদি উপদেশ যদি বুঝাইতো আর কি, তাহলে আমরা কি দিতাম? অ্যাডভাইস। হয়তো উপদেশ বলা হলো একটা জিনিসে, যে উপদেশের ব্যাপারে একটা বাক্য যদি আমরা বলি, ডু নট নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উপদেশ। সেখানে আমরা অ্যাডভাইস ব্যবহার করতে পারি। জিনিসটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা প্রথম দিন অ্যাসারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টমেন্ট দিয়ে ড্যাট লিখছি, ইন্টারোগেটিভে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড লিখছি, আর আজকে ইম্পারেটিভের বেলা হ্যাঁ বোধকের জন্য টু লিখলাম আর না বোধকের জন্য নট টু লিখলাম, আর অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন করলাম। এখানে ভার্বের কোনো পরিবর্তন হলো না, কিন্তু পার্সনের পরিবর্তন হয়ে গেল। আশা করি বোঝা গেছে। এখন আসি আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে লেট ব্যবহার করা হয়। He said to me, let us go out. তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হয়েছে, এখানে অবজেক্ট ফর্ম আছে আর এটা ভার্ব। তাহলে লেটস আস, লেটের পরে যদি আস থাকে বা লেটস যদি থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব তোমার হবে প্রপোজ অথবা সাজেস্টেড। কি হবে? প্রপোজড অথবা সাজেস্টেড, প্রস্তাব বুঝাইবে। তাহলে আমি লিখবো হি প্রপোজড or suggested, যে কোনো একটা লিখবে, বুঝলেন? প্রপোজ অথবা সাজেস্টেড মি, এইখানে হবে ড্যাট। আমি গতদিনই বলছিলাম যে ড্যাট কোথায় কোথায় বসে, ড্যাট কোথায় কোথায় বসে আবার একটু খেয়াল করে দেই। অ্যাসারেটিভ সেন্টেন্স ড্যাট বলবে, ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত ড্যাট বলবে, অবজেক্টিভ সেন্টেন্স ড্যাট বলবে, এক্সক্লামেটরি সেন্টেন্স ড্যাট। তাহলে এখানে যেহেতু লেট যুক্ত আছে, তাহলে আমি এটা ড্যাট লিখলাম। তারপরে আমরা লিখবো দে শুড অথবা উই শুড। কি লিখবো? দে শুড অথবা উই শুড লিখবো। এখন দে শুড কোথায় লিখবো, উই শুড কোথায় লিখবো, সেটি আমাদেরকে অবশ্যই জানতে হবে। যে এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কোনো একটা জায়গাতে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে উই শুড। যদি ফার্স্ট পারসন থাকে, যে কোনো একটি জায়গাতেই হোক বা দুই জায়গাতেই হোক, যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে আমরা লিখবো উই শুড। এখানে মি আছে তো ফার্স্ট পারসন, তাহলে কি লিখবো আমরা? উই শুড। তারপরে ভার্ব 1 থেকে শেষ পর্যন্ত ভার্বটা গিয়েছে গো আউট। তাহলে আমরা কি দেখলাম? হি সেড টু মি লেট আস গো আউট, এটার জন্য আমি লিখলাম হি প্রপোজড or suggested me that we should go out. এখন এটা যদি মি না থেকে, যদি এখানে হয়তো সাবিনা বা থার্ড পারসন থাকতো, তখন আমরা এই যে উইটের জায়গায় আমরা লিখতাম দে শুড গো আউট। তাহলে পার্থক্যটা আমরা কোথায় বুঝলাম? উই শুড কখন হবে, দে শুড কখন হবে? যখন লেটার দ্বারা প্রস্তাব বুঝিয়ে এই দুইটার মধ্যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টে ফার্স্ট পারসন থাকলে উই শুড, সেকেন্ড আর থার্ড পারসন থাকলে দে শুড। আশা করি বুঝে গেছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি প্রথমেই তোমাদের সঙ্গে যেটা কথা বললাম, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। প্রথমত রিপোর্টিং ভার্বটা পরিবর্তন কিসের উপর? রিপোর্টেড স্পিচের অর্থের উপর। অর্থ দ্বারা যদি অনুরোধ বোঝায়, তাহলে রিকোয়েস্টেড। অর্থ দ্বারা যদি উপদেশ বোঝায়, তাহলে অ্যাডভাইস। অর্থ দ্বারা উপদেশ যদি আদেশ বোঝায়, তাহলে তোমার অর্ডার অথবা কমান্ডেড। স্বাভাবিক কথা যদি হয়, তাহলে সেখানে আমরা টোল ব্যবহার করতে পারি। তাছাড়াও এমনিতেই কোনো দাবি করা যদি বোঝায়, সেখানে আমরা ডিমান্ডেড বলতে পারি, ওয়ান্টেড ব্যবহার করতে পারি। তারপরে কি করবো, আরেকটা জিনিস এখন করে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা এই জায়গায় এই ইয়েতে তিনটে ব্যবহার করলাম। একটা টু ব্যবহার করলাম, একটা নট টু ব্যবহার করলাম, একটা ড্যাট ব্যবহার করলাম।
যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয় টু, না বোধক হইলে নট টু, আর যদি লেট যুক্ত হয় তাহলে ড্যাট। বুঝে গেছে? এইখানে এসে আবার আমি কিন্তু স্পষ্ট করে শুধু বললাম লেটের পরে আস থাকলে প্রপোজ অথবা সাজেস্টেড, প্রপোজ অথবা সাজেস্টেড। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্যার লেটের পরে যদি আস না থাকে তাহলে কি করব? লেটের পরে আস না থাকলে আমরা প্রপোজ সাজেস্টেড ব্যবহার করব না, এখানে টোল্ড ব্যবহার করব। তারপরে দি টু লেট আছে ড্যাট ব্যবহার করব। তারপরে এই সাবজেক্ট যদি থাকে, সাবজেক্ট মনে করে থাকলে এখানে হিম, লেট হিম গো আউট আছে, হয়তো হিমটা 30% কোনো পরিবর্তন নাই যেহেতু, তাহলে ওটা হি হয়ে গেল। তারপরে মাইট অথবা শুড ব্যবহার করলাম, মাইট বি অ্যালাউড ব্যবহার করলাম, তারপরে ভার্ব ওয়ান থেকে শেষ পর্যন্ত। আশা করি বোঝা গেছে। তাহলে আমি কিন্তু তোমাদের ক্লাস কিন্তু 2 দিনে শেষ করতে চাইছিলাম, কিন্তু তোমাদের সুবিধার্থে, হ্যাঁ অনেকেরই সমস্যা হয় এত অনেকক্ষণ ক্লাস দেখাটা, মানে ধৈর্যের সমস্যা হয়ে যায় আর কি, যার কারণে অল্প অল্প করেই তোমাদেরকে শেখানো। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।